আরে এই ছবিটা তো কবিতা দিদি, তুমি এই ছবিটা কোথায় পেলে? এটা তো আমার বাবা এবং বোনেদের ছবি। কি বললে তুমি? তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ, এটা আমার বাবা, দিদি এবং ছোট বোন পিঙ্কির ছবি। তার মানে তুমি আমার হারিয়ে যাওয়া ভাই সূর্য? হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই সূর্য। দিদি, তোমার শরীর খারাপ, চলো তাড়াতাড়ি তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তোকে খুঁজে পেয়ে গেছি, এতেই আমার শরীর ভালো হয়ে যাবে। না দিদি, আমি তোমার কোনো কথা শুনবো না, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সূর্য এই বলে কবিতাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। অপরদিকে বিক্রমদের বাড়িতে বিক্রম যখন দুঃখী হয়ে হলরুমে বসেছিল, এমন সময় বিক্রমের মা সেখানে আসে। কি হয়েছে বিক্রম, তুই ঘুমাতে যাসনি কেন? মা, আমার মন একদম ভালো নেই, তাড়াতাড়ি দিদিকে ফিরিয়ে আনতে হবে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। জানি না দিদি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল। আমারও একই অবস্থা, তুই যা, কবিতা যে ভাড়া ঘরে থাকতো সেখানে গিয়ে দেখে আয়, কবিতা নিশ্চয় সেখানেই আছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, আমি এখনই সেখানে যাচ্ছি। বিক্রম এই বলে দরজার দিকে যাচ্ছিল, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। দাঁড়াও বিক্রম, তুমি এত রাতে সেই চোরের বাড়িতে কেন যাচ্ছ? তোমাকে তার সঙ্গে কোন রকমেরই সম্পর্ক রাখতে হবে না। খবরদার পিঙ্কি, দিদির ব্যাপারে আর একটাও কথা বললে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি এসব কি বলছো বিক্রম? আমি একদম ঠিক বলছি, দিদিকে আমি মায়ের মতো ভালোবাসি, তার বিরুদ্ধে একটাও কথা আমি সহ্য করতে পারবো না। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বিক্রম কবিতার পুরানো ভাড়া বাড়িতে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। দিদি তো এখানে নেই, এখানে একটু খোঁজাখুঁজি করে দেখি, হয়তো দিদির ব্যাপারে কিছু জানা যেতে পারে। বিক্রম এই বলে বাড়ির ভেতরে খোঁজাখুঁজি করতে থাকে এবং একটি ছবি দেখতে পায়, যেখানে কবিতা এবং পিঙ্কি একসঙ্গে ছিল। সেই ছবি দেখে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং বাড়ি ফিরে পিঙ্কির কাছে আসে। পিঙ্কি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে সত্যি কথা বলতে হবে। কি কথা বিক্রম? তুমি কি কবিতা দিদিকে চেনো? না, ওই চোরকে আমি চিনতে যাব কেন? আমি তাকে চিনি না। পিঙ্কির কথা শুনে বিক্রম খুব রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। দিদি তোমার জন্য নিজের সারা জীবন শেষ করে দিল, তুমি যাতে জীবনে ভালো কিছু করতে পারো তার জন্য অপরের বাড়িতে চাকরের মতো জীবন কাটিয়ে দিল, তুমি তার সঙ্গে এরকম করলে? পিঙ্কি, এটা তুমি অনেক খারাপ কাজ করেছো। তোমার দিদি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, সব সময় তোমার কথা চিন্তা করত, আর তুমি তাকে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়ে দিলে। মা, এই মেয়েকে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। পিঙ্কি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার হাতে তোমার খুন হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও বিক্রম, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা যদি চাইতে হয় তাহলে নিজে দিদির কাছে গিয়ে ক্ষমা চাও, তার সঙ্গে তুমি অনেক খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ বিক্রম, আমি যাব, আমি এখনই দিদির কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। পিঙ্কি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে হসপিটালে ডাক্তার কবিতার চেক আপ করার পর সূর্যের কাছে যায়। ও মাই গড, পেশেন্টের একটা কিডনি নেই, হয়তো তিনি একটা কিডনি আগেই কাউকে দিয়ে দিয়েছেন, তাছাড়া তার অপর কিডনি খারাপ হয়ে গেছে। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? তাহলে উপায় কি? একটা উপায় আছে, কালকের মধ্যেই কিডনি লাগাতে হবে, কিন্তু এত কম সময়ের মধ্যে আপনি কিডনি কোথায় পাবেন? ডাক্তারবাবু, আমি নিজের কিডনি দিদিকে দেব, আপনি আমার কিডনি নিয়ে দিদিকে বাঁচিয়ে নিন। আরে শুধু কিডনি দেব বললেই হয় না, আগে কিডনি ম্যাচ করে দেখতে হবে, যদি আপনার কিডনি ম্যাচ করে তবেই দেওয়া যাবে, তাছাড়া কিডনি দিয়ে দিলেও অপারেশনের জন্য 1 লক্ষ টাকা খরচ হবে। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এখনই টাকা নিয়ে আসছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। সূর্য এই বলে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে। সূর্য বাইরে আসতেই চন্দনের মেয়ে শিল্পা তার কাছে আসে। কি হয়েছে সূর্য? ডাক্তারবাবু কি বললেন? দিদি সুস্থ হয়ে যাবে তো? শিল্পা, ডাক্তারবাবু বলেছেন অপারেশনের জন্য 1 লক্ষ টাকা খরচ হবে, এত টাকা কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমার বাবার কাছে চলে যাও, বাবা নিশ্চয়ই টাকা জোগাড় করে দিতে পারবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা শিল্পা, তুমি দিদির কাছে থাকো এবং তার খেয়াল রাখো, আমি গিয়ে টাকাটা নিয়ে আসছি। সূর্য এই বলে চন্দনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পর সূর্য চন্দনের কাছে পৌঁছায়। ওস্তাদ, আমি নিজের দিদিকে খুঁজে পেয়ে গেছি,
নিজের দিদিকে আমি পেয়ে গেছি ওস্তাদ। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর। কিন্তু দিদি খুব অসুস্থ, তার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা দরকার। আমাকে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দাও, না হলে আমার দিদির কিছু হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না সূর্য, আমি এখনই তোকে টাকা দিয়ে দিচ্ছি। চন্দন এই বলে আলমারির কাছে যায় এবং 1 লক্ষ টাকা বের করে সূর্যের হাতে দিয়ে দেয়। এরপর সূর্য টাকা নিয়ে হসপিটালের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে হসপিটালে শিল্পা যখন বসেছিল এমন সময় পিঙ্কি সেখানে আসে। দিদিকে বাড়িতে খুঁজে পেলাম না, দিদি অনেক অসুস্থ ছিল, একবারই হসপিটালে খোঁজ করে দেখি। পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতে হসপিটালের ভেতরে ঘোরাঘুরি করছিল। এমন সময় শিল্পা তাকে দেখতে পেয়ে তার কাছে আসে। আরে আপনি এখানে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম শিল্পা, বিক্রমের জন্মদিনের পার্টিতে সূর্যের সঙ্গে আমিও গিয়েছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? সূর্যের দিদি হসপিটালে ভর্তি রয়েছে, আমি তার জন্যই এখানে আছি। কি বললেন? দিদি হসপিটালে ভর্তি আছে? আমিও তো নিজের দিদিকেই খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে তার কাছে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। এরপর শিল্পা পিঙ্কিকে নিয়ে কবিতার কাছে যায়। অপরদিকে সূর্য টাকা নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। এমন সময় কয়েকজন গুন্ডা তার থেকে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। সূর্য টাকা উদ্ধার করার জন্য তাদের পেছনে পেছনে ছুটতে থাকে। অন্যদিকে বিক্রম এবং কমলা যখন হলরুমে বসেছিল এমন সময় এক লোক তাদের বাড়িতে আসে। আপনারা কবিতা ম্যাডামের যে রিপোর্ট করতে দিয়েছিলেন সেটা চলে এসেছে। রিপোর্ট কিন্তু একদম ভালো নয়। তার মানে দিদির কি হয়েছে? পেশেন্টের কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনি কি বলছেন? কিডনি খারাপ হয়ে গেছে? আমি একদম ঠিক বলছি। 2-1 দিনের মধ্যে নতুন কিডনি না লাগালে পেশেন্ট কিন্তু মারা যাবেন। এই নিন পেশেন্টের রিপোর্ট। লোকটির কথা শুনে বিক্রম হতাশ হয়ে সোফার উপরে বসে পড়ে। লোকটি বিক্রমের হাতে রিপোর্ট দিয়ে সেখান থেকে চলে যায়। দিদির এত বড় অসুখ, দিদি একবারও আমাদেরকে জানালো না কেন? এরকম অসুস্থ অবস্থায় দিদি কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। বাবা বিক্রম, তুই তাড়াতাড়ি গিয়ে কবিতার খোঁজ কর। যেভাবেই হোক কবিতাকে খোঁজার চেষ্টা কর, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। তুমি একদম ঠিক বলেছো মা, আমি যাচ্ছি দিদির খোঁজ করতে। বিক্রম এই বলে কবিতার খোঁজ করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পিঙ্কি হসপিটালে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে অপারেশনের জন্য 1 লক্ষ টাকা লাগবে। এত টাকার কথা শুনে পিঙ্কি অবাক হয়ে যায়। ডাক্তার বাবু, আপনি যেভাবেই হোক দিদিকে সুস্থ করে তুলুন। আমার কিডনি দিদিকে দিয়ে দিন। এখন আমার কাছে টাকা নেই, তবে আমি অবশ্যই আপনার টাকা দিয়ে দেব। আমার দিদির কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না ডাক্তার বাবু। দেখুন, আপনি কিডনি দিতে রাজি হয়ে গেছেন ঠিক আছে, কিন্তু অপারেশনের জন্য অন্য ডাক্তার আসবে, তাই অপারেশনের জন্য 1 লক্ষ টাকা আপনাকে জমা করতেই হবে। আমি যদি অপারেশন করতাম তাহলে নিশ্চয়ই বিনা পয়সায় করে দিতাম। দেরি করলে আমার দিদির কিছু হয়ে যেতে পারে, দয়া করে আপনি তাড়াতাড়ি দিদির অপারেশন শুরু করে দিন। আপনার অবস্থা আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে একজনের ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে চলে যান। তিনি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবেন। তিনি এই হাসপাতালের মালিক, তিনি চাইলে আপনার দিদির অপারেশন হয়ে যাবে। ডাক্তার এই বলে পিঙ্কিকে একটি ঠিকানা দেয়। এরপর পিঙ্কি সেই ঠিকানায় পৌঁছায়। পিঙ্কি বাড়ির কাছে পৌঁছাতেই সেখানে এক দারোয়ান তাকে আটকায়। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে এসেছি। না না, এভাবে যে কোনো মানুষকে ভিতরে যেতে দেওয়া যাবে না। দয়া করে আমাকে তাড়াতাড়ি যেতে দিন। এই বাড়ির মালিকের সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে। আমাকে হসপিটালের ডাক্তার এখানে পাঠিয়েছেন। আপনি এখানে দাঁড়ান, আমি বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। বাবু যদি পারমিশন দেয় তবেই আপনাকে ভিতরে যেতে দেব। আমার কাছে বেশি সময় নেই, আপনি দয়া করে আমাকে এখনই যেতে দিন, না হলে আমার দিদি মারা যাবে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে ভেতরে যেতে দিন। আরে আরে, আপনি এরকম করছেন কেন? ঠিক আছে চলুন, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। এরপর দারোয়ান পিঙ্কিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। আপনি এখানে বসুন, আমি বাবুকে ডেকে আনছি। দারোয়ান পিঙ্কিকে হলরুমে বসিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পর ফিরে আসে। দারোয়ানের সঙ্গে সেই বাড়ির মালিক মদন বাবু সেখানে আসে। মদন বাবুর 1 পা খোড়া থাকায় তিনি এক হাতে লাঠি নিয়ে পিঙ্কির কাছে এসে দাঁড়ান। মদন বাবু বেশ কিছু সময় পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকার পর বলেন, তোমার নাম কি পিঙ্কি? বন্ধুরা, আজকের জন্য এতটাই।
গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরে এই ছবিটা তো কবিতা দিদি, তুমি এই ছবিটা কোথায় পেলে? এটা তো আমার বাবা এবং বোনেদের ছবি। কি বললে তুমি? তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ, এটা আমার বাবা, দিদি এবং ছোট বোন পিঙ্কির ছবি। তার মানে তুমি আমার হারিয়ে যাওয়া ভাই সূর্য? হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই সূর্য। দিদি, তোমার শরীর খারাপ, চলো তাড়াতাড়ি তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তোকে খুঁজে পেয়ে গেছি, এতেই আমার শরীর ভালো হয়ে যাবে। না দিদি, আমি তোমার কোনো কথা শুনবো না, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সূর্য এই বলে কবিতাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। অপরদিকে বিক্রমদের বাড়িতে বিক্রম যখন দুঃখী হয়ে হলরুমে বসেছিল, এমন সময় বিক্রমের মা সেখানে আসে। কি হয়েছে বিক্রম, তুই ঘুমাতে যাসনি কেন? মা, আমার মন একদম ভালো নেই, তাড়াতাড়ি দিদিকে ফিরিয়ে আনতে হবে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। জানি না দিদি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল। আমারও একই অবস্থা, তুই যা, কবিতা যে ভাড়া ঘরে থাকতো সেখানে গিয়ে দেখে আয়, কবিতা নিশ্চয় সেখানেই আছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, আমি এখনই সেখানে যাচ্ছি। বিক্রম এই বলে দরজার দিকে যাচ্ছিল, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। দাঁড়াও বিক্রম, তুমি এত রাতে সেই চোরের বাড়িতে কেন যাচ্ছ? তোমাকে তার সঙ্গে কোনো রকমেরই সম্পর্ক রাখতে হবে না। খবরদার পিঙ্কি, দিদির ব্যাপারে আর একটাও কথা বললে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি এসব কি বলছো বিক্রম? আমি একদম ঠিক বলছি, দিদিকে আমি মায়ের মতো ভালোবাসি, তার বিরুদ্ধে একটাও কথা আমি সহ্য করতে পারবো না। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বিক্রম কবিতার পুরানো ভাড়া বাড়িতে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। দিদি তো এখানে নেই, এখানে একটু খোঁজাখুঁজি করে দেখি, হয়তো দিদির ব্যাপারে কিছু জানা যেতে পারে। বিক্রম এই বলে বাড়ির ভেতরে খোঁজাখুঁজি করতে থাকে এবং একটি ছবি দেখতে পায়, যেখানে কবিতা এবং পিঙ্কি একসঙ্গে ছিল। সেই ছবি দেখে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং বাড়ি ফিরে পিঙ্কির কাছে আসে। পিঙ্কি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে সত্যি কথা বলতে হবে। কি কথা বিক্রম? তুমি কি কবিতা দিদিকে চেনো? না, ওই চোরকে আমি চিনতে যাব কেন? আমি তাকে চিনি না। পিঙ্কির কথা শুনে বিক্রম খুব রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। দিদি তোমার জন্য নিজের সারা জীবন শেষ করে দিল, তুমি যাতে জীবনে ভালো কিছু করতে পারো তার জন্য অপরের বাড়িতে চাকরের মতো জীবন কাটিয়ে দিল, তুমি তার সঙ্গে এরকম করলে? পিঙ্কি, এটা তুমি অনেক খারাপ কাজ করেছো। তোমার দিদি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, সব সময় তোমার কথা চিন্তা করতো, আর তুমি তাকে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়ে দিলে। মা, এই মেয়েকে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। পিঙ্কি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার হাতে তোমার খুন হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও বিক্রম, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা যদি চাইতে হয় তাহলে নিজে দিদির কাছে গিয়ে ক্ষমা চাও, তার সঙ্গে তুমি অনেক খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ বিক্রম, আমি যাব, আমি এখনই দিদির কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। পিঙ্কি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে হসপিটালে ডাক্তার কবিতার চেক আপ করার পর সূর্যের কাছে যায়। ও মাই গড, পেশেন্টের একটা কিডনি নেই, হয়তো তিনি একটা কিডনি আগেই কাউকে দিয়ে দিয়েছেন, তাছাড়া তার অপর কিডনি খারাপ হয়ে গেছে। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? তাহলে উপায় কি? একটা উপায় আছে, কালকের মধ্যেই কিডনি লাগাতে হবে, কিন্তু এত কম সময়ের মধ্যে আপনি কিডনি কোথায় পাবেন? ডাক্তারবাবু, আমি নিজের কিডনি দিদিকে দেব, আপনি আমার কিডনি নিয়ে দিদিকে বাঁচিয়ে নিন। আরে শুধু কিডনি দেব বললেই হয় না, আগে কিডনি ম্যাচ করে দেখতে হবে, যদি আপনার কিডনি ম্যাচ করে তবেই দেওয়া যাবে, তাছাড়া কিডনি দিয়ে দিলেও অপারেশনের জন্য 1 লক্ষ টাকা খরচ হবে। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এখনই টাকা নিয়ে আসছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। সূর্য এই বলে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে। সূর্য বাইরে আসতেই চন্দনের মেয়ে শিল্পা তার কাছে আসে। কি হয়েছে সূর্য? ডাক্তারবাবু কি বললেন? দিদি সুস্থ হয়ে যাবে তো? শিল্পা, ডাক্তারবাবু বলেছেন অপারেশনের জন্য 1 লক্ষ টাকা খরচ হবে, এত টাকা কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমার বাবার কাছে চলে যাও, বাবা নিশ্চয়ই টাকা জোগাড় করে দিতে পারবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা শিল্পা, তুমি দিদির কাছে থাকো এবং তার খেয়াল রাখো, আমি গিয়ে টাকাটা নিয়ে আসছি।
সূর্য এই বলে চন্দনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পর সূর্য চন্দনের কাছে পৌঁছায়। ওস্তাদ, আমি নিজের দিদিকে খুঁজে পেয়ে গেছি। নিজের দিদিকে আমি পেয়ে গেছি ওস্তাদ। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর। কিন্তু দিদি খুব অসুস্থ, তার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা দরকার। আমাকে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দাও, না হলে আমার দিদির কিছু হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না সূর্য, আমি এখনই তোকে টাকা দিয়ে দিচ্ছি। চন্দন এই বলে আলমারির কাছে যায় এবং 1 লক্ষ টাকা বের করে সূর্যের হাতে দিয়ে দেয়। এরপর সূর্য টাকা নিয়ে হসপিটালের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে হসপিটালে শিল্পা যখন বসেছিল এমন সময় পিঙ্কি সেখানে আসে। দিদিকে বাড়িতে খুঁজে পেলাম না, দিদি অনেক অসুস্থ ছিল, একবারই হসপিটালে খোঁজ করে দেখি। পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতে হসপিটালের ভেতরে ঘোরাঘুরি করছিল। এমন সময় শিল্পা তাকে দেখতে পেয়ে তার কাছে আসে। আরে, আপনি এখানে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম শিল্পা, বিক্রমের জন্মদিনের পার্টিতে সূর্যের সঙ্গে আমিও গিয়েছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? সূর্যের দিদি এই হসপিটালে ভর্তি রয়েছে, আমি তার জন্যই এখানে আছি। কি বললেন? দিদি হসপিটালে ভর্তি আছে? আমিও তো নিজের দিদিকেই খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে তার কাছে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। এরপর শিল্পা পিঙ্কিকে নিয়ে কবিতার কাছে যায়। অপরদিকে সূর্য টাকা নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। এমন সময় কয়েকজন গুন্ডা তার থেকে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। সূর্য টাকা উদ্ধার করার জন্য তাদের পেছনে পেছনে ছুটতে থাকে। অন্যদিকে বিক্রম এবং কমলা যখন হলরুমে বসেছিল এমন সময় এক লোক তাদের বাড়িতে আসে। আপনারা কবিতা ম্যাডামের যে রিপোর্ট করতে দিয়েছিলেন সেটা চলে এসেছে। রিপোর্ট কিন্তু একদম ভালো নয়। তার মানে দিদির কি হয়েছে? পেশেন্টের কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনি কি বলছেন? কিডনি খারাপ হয়ে গেছে? আমি একদম ঠিক বলছি। 2-1 দিনের মধ্যে নতুন কিডনি না লাগালে পেশেন্ট কিন্তু মারা যাবেন। এই নিন পেশেন্টের রিপোর্ট। লোকটির কথা শুনে বিক্রম হতাশ হয়ে সোফার উপরেই বসে পড়ে। লোকটি বিক্রমের হাতে রিপোর্ট দিয়ে সেখান থেকে চলে যায়। দিদির এত বড় অসুখ, দিদি একবারও আমাদেরকে জানালো না কেন? এরকম অসুস্থ অবস্থায় দিদি কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। বাবা বিক্রম, তুই তাড়াতাড়ি গিয়ে কবিতার খোঁজ কর। যেভাবেই হোক কবিতাকে খোঁজার চেষ্টা কর, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। তুমি একদম ঠিক বলেছো মা, আমি যাচ্ছি দিদির খোঁজ করতে। বিক্রম এই বলে কবিতার খোঁজ করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পিঙ্কি হসপিটালের ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে অপারেশনের জন্য 1 লক্ষ টাকা লাগবে। এত টাকার কথা শুনে পিঙ্কি অবাক হয়ে যায়। ডাক্তার বাবু, আপনি যেভাবেই হোক দিদিকে সুস্থ করে তুলুন। আমার কিডনি দিদিকে দিয়ে দিন। এখন আমার কাছে টাকা নেই, তবে আমি অবশ্যই আপনার টাকা দিয়ে দেব। আমার দিদির কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না ডাক্তার বাবু। দেখুন, আপনি কিডনি দিতে রাজি হয়ে গেছেন ঠিক আছে, কিন্তু অপারেশনের জন্য অন্য ডাক্তার আসবে, তাই অপারেশনের জন্য 1 লক্ষ টাকা আপনাকে জমা করতেই হবে। আমি যদি অপারেশন করতাম তাহলে নিশ্চয়ই বিনা পয়সায় করে দিতাম। দেরি করলে আমার দিদির কিছু হয়ে যেতে পারে, দয়া করে আপনি তাড়াতাড়ি দিদির অপারেশন শুরু করে দিন। আপনার অবস্থা আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে একজনের ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে চলে যান। তিনি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবেন। তিনি এই হাসপাতালের মালিক, তিনি চাইলে আপনার দিদির অপারেশন হয়ে যাবে। ডাক্তার এই বলে পিঙ্কিকে একটি ঠিকানা দেয়। এরপর পিঙ্কি সেই ঠিকানায় পৌঁছায়। পিঙ্কি বাড়ির কাছে পৌঁছাতেই সেখানে এক দারোয়ান তাকে আটকায়। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে এসেছি। না না, এভাবে যে কোনো মানুষকে ভিতরে যেতে দেওয়া যাবে না। দয়া করে আমাকে তাড়াতাড়ি যেতে দিন। এই বাড়ির মালিকের সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে। আমাকে হসপিটালের ডাক্তার এখানে পাঠিয়েছেন। আপনি এখানে দাঁড়ান, আমি বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। বাবু যদি পারমিশন দেয় তবেই আপনাকে ভিতরে যেতে দেব। আমার কাছে বেশি সময় নেই, আপনি দয়া করে আমাকে এখনই যেতে দিন, না হলে আমার দিদি মারা যাবে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে ভেতরে যেতে দিন। আরে আরে, আপনি এরকম করছেন কেন? ঠিক আছে চলুন, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। এরপর দারোয়ান পিঙ্কিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। আপনি এখানে বসুন, আমি বাবুকে ডেকে আনছি। দারোয়ান পিঙ্কিকে হলরুমে বসিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পর ফিরে আসে। দারোয়ানের সঙ্গে সেই বাড়ির মালিক মদন বাবু সেখানে আসে। মদন বাবুর 1 পা খোড়া থাকায় তিনি এক হাতে লাঠি নিয়ে পিঙ্কির কাছে এসে দাঁড়ান।
মদন বাবু বেশ কিছু সময় পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকার পর বলেন, তোমার নাম কি পিঙ্কি? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।